পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যুবসাথীর লাইন কার্যত। দেখা যাচ্ছে যুবসাথীর জন্য মানুষ ফর্মের জন্য হাহাকার করছে, কোথাও পুলিশ ফর্ম বিলি করছে। মানে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। এটাকে আপনি কিভাবে দেখবেন আপনার সেটা ব্যাপার। কারণ আপনি যদি দেখেন বেকারত্বের রেশিও দেখতে পারেন। আবার উল্টো দিকে দেখছিলাম শাসক দলের মুখপাত্ররা বলছিলেন আমরা কি ইচ্ছা করে ওদেরকে লাইনে দাঁড়াতে বলেছি নাকি, যার ক্ষমতা আছে সে দাঁড়াবে না, কিন্তু কেন দাঁড়াচ্ছে তারা, এটা তো ভাবার বিষয়। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। স্যার, উনারা কি জোর করে দাঁড়াতে বলেছে নাকি? দেখো, প্রথম কথা হলো যে এই প্রকল্প চালু করতে গিয়ে, বেকারদের ভাতা দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত বেআব্রু হলো। তৃণমূল কংগ্রেস যে দাবিগুলো করত, এ রাজ্যে 40% মানে চাকরি হয়ে গেছে, এ রাজ্যে ডবল ডবল চাকরি হয়ে গেছে, এ রাজ্য ভারতবর্ষের মধ্যে চাকরি দেওয়ার ব্যাপারে 1 নম্বর রাজ্য, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলতেন এবং আমরা তার সমালোচনা করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় যে এগুলো কেবলমাত্র ভাওতাবাজি শব্দ এগুলো ছিল, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। কেন এই যে তুমি মানে 57 লক্ষ গতকাল, মানে সব মিলে যেটা মনে করা হচ্ছে 65 লক্ষর মতন নাম নথিভুক্ত শুধু হবে। মনে রাখবে, মাধ্যমিকের থেকে যারা এগিয়ে এবং 40 বছরের মধ্যে, তাহলে মাধ্যমিক পর্যন্ত পশ্চিমবাংলায় যেখানে ড্রপ আউট রেট বেশি, মানে যেখানে 7, 8, 9-এ পড়েই ছেড়ে দেয়, তার মানে মাধ্যমিক পর্যন্ত এই বেকারত্ব আরো 50 লাখ আছে। তাহলে মানে 1 কোটির উপরে বেকারত্ব পশ্চিমবাংলায় তো চোখে দেখতে পাচ্ছি, খাতা কলমে। দ্বিতীয় যেটা, সেটা হলো 40 বছরের ওই পর্যন্ত বেকাররা ভাতা পাবেন। তাহলে 40-এর পরে বহু লোক বাড়িতে বাড়িতে বেকার হয়ে আছে। তাহলে সেই সংখ্যাটাও যদি মানে তুমি 40 থেকে 60-এর মধ্যে দেখো, তাহলে সেটাও অন্তত পক্ষে 50 লাখের কাছাকাছি হবে। এইবার তার পাশাপাশি যেটা, সেটা হলো পশ্চিমবাংলার থেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেছে রাজ্যে রাজ্যে বিভিন্ন দেশে। এই পরিযায়ী শ্রমিকরা, তারা তো আর ভাতার লাইনে দাঁড়ায়নি রে বাবা। পরিযায়ী শ্রমিকরা যদি তুমি ধরো 70 লক্ষ, তাহলে পশ্চিমবাংলায় 2 কোটি বেকার আছে। এই 2 কোটি বেকারকে না রাজ্য সরকার স্থায়ী কোনো চাকরি দিতে পেরেছে, না তাদেরকে ব্যবসা দিতে পেরেছে, না তাদেরকে সরকারি কোনো মানে চাকরি সুযোগ করে দিয়েছে, না কোনো ইন্ডাস্ট্রির মানে স্থায়ীভাবে কাজ করবার সুযোগ করে দিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস এতদিন যে ভাওতাটা দিত যে এ রাজ্য ডবল ডবল চাকরি হয়, এ রাজ্যের চাকরি 40% হয়ে গেছে, মানে 40% চাকরি নাকি এখানে আছে, একেবারে বেআব্রুর মতন ফেসে গেল। এবং সঙ্গে যেটা হবে, যদি 50 লক্ষ লোক মানে ছেলেকেও যদি বেকার ভাতা দিতে হয়, তাহলে রাজ্য সরকারকে যে বিপুল পরিমাণে টাকা ব্যয় করতে হবে, প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা বছরে ব্যয় করতে হবে, এই টাকা দেওয়ার মতন জায়গায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র নির্বাচনের মাস এপ্রিল মাস, সেই এপ্রিলতে টাকাটা দিতে পারবেন। ভোট হয়ে গেলে এই টাকা দেওয়ার মতন আর্থিক অবস্থা এই রাজ্য সরকারের থাকবে না। যদি নতুন কোনো অন্য কোনো দলের সরকারও আসে, তাদের পক্ষেও এই ব্যয় বহন করবার ক্ষমতা থাকবে না। এটা আমি দর্শকদের পরিষ্কার বলতে চাই। আমি আরেকটা জিনিসটা, বিষয়টা একটা ছোট্ট কথা শুধু বলতে চাই। একদম ফর্মটাই আমরা পরিষ্কার করে পড়েছি। যদি আপনি অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকেন, কোনো বেসরকারি সংস্থা বা যে কোনো জায়গায়, তাহলে কিন্তু আপনি যদি মিথ্যে করে ফর্মটা ফিল আপ করেন, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার মানে স্যার সবাই ওই ফর্মের ওইটা দেখেই নিয়েছে। তার মানে যারা ফিল আপ করেছে তারা একদমই বেকার। না না, আমি তো ওই জন্য বললাম যে সব মিলে 60 লক্ষর কাছাকাছি সংখ্যাটা আসবে। হ্যাঁ, 60 লক্ষ যদি মানে শুধু সরাসরি এই আবেদন না আসে, আমি তো সব বিভিন্ন ক্যাটাগরি বললাম যে এটা শুধু মাধ্যমিক পাস করার পরে, তাহলে মাধ্যমিক 1 থেকে মাধ্যমিকের পাশের মধ্যে আগে পর্যন্ত কত বেকার আছে তুমি জানো। সেই সংখ্যাটাই বেশি, মেয়ে ছেলে মেয়ে মিলে। অনেকের আর্থিক অবস্থা খারাপ, কিন্তু তারা ফিল আপ করতে পারছে না, কারণ তারা মাধ্যমিক পাস নয়, অনেকেই বলছে। 40 বছরের পরে যারা থাকবেন, তাদের মধ্যেও তো বেকারত্ব বিরাট। আর যারা মানে এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে, এই সংখ্যাটা তো 70 লাখ। তাহলে সব মিলে পশ্চিমবাংলাতে 2 কোটি মানুষের কাজ নেই।
এই 2 কোটি মানুষের যে কাজ নেই, এটা কোনো মতেই পরিসংখ্যানগতভাবে আমরা দেখাতে পারতাম না যদি না রাজ্য সরকার বেকার ভাতা দিয়ে বেকার ভাতা চালু না করতো। বেকার ভাতা দেওয়ার মধ্য দিয়ে 4-5টে জিনিস ঘটেছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সেগুলো যে সত্যি ছিল না সেটা দিনের আলোর মতন পরিষ্কার। কর্মসংস্থানের প্রশ্নে পশ্চিমবাংলা যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য, সেটা বেকার ভাতার লাইন দেখেই আমরা বুঝতে পেরেছি। খ হলো পশ্চিমবাংলায় যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হয়নি, এমএসএমই মানে সেইভাবে বিকাশ ঘটেনি নতুন করে। না হলে তুমি আমায় বলো, যেখানে গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র সর্বত্র স্টার্ট আপ বিজনেস হয়েছে, প্রচুর লোক স্টার্ট আপ বিজনেস, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের থেকে মুদ্রা যোজনায় ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন নিয়ে কোনো না কোনো ছোটখাটো কারবার করেছে, কারখানা করেছে, ব্যবসা করেছে। পশ্চিমবাংলায় যে এই ক্ষুদ্র ব্যবসা কারবার বা কোনো মানে বিজনেসের ইউনিট তৈরি হয়নি, তার ফলেই ঘরে ঘরে বেকার তৈরি হয়েছে। এর ব্যর্থতা কার স্যার? এর ব্যর্থতা কি রাজ্য সরকারের নয়? আমি আরো তোমাকে বলতে চাই, থার্ড যে বিষয়, তার মানে ক্ষুদ্র উদ্যোগগুলো পশ্চিমবাংলা নেই জন্যই বেকাররা লাইনে দাঁড়িয়েছে। থার্ড যেটা, যে রাজ্য সরকার যে প্রায় 6.5 লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছেন, তাদের মানে সেই শূন্য স্থানগুলো পূরণ করেনি। অর্থাৎ সরকারি কর্মচারীরা তৃণমূল শাসনকালে যে অবসর নেওয়ার পরে সেই শূন্য পদগুলোতে নিয়োগ হয়নি, আজকে দিনের আলোর মতন পরিষ্কার। একই সাথে তোমাকে আমি বলতে চাই, এটা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে ভারী শিল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় টাটা মানে ইন্ডাস্ট্রিকে যে সরিয়ে দিলেন, খেদিয়ে দিলেন, তারপরে মানে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পরে কোনো সেইভাবে বিনিয়োগ না আসার ফলে বেকারত্ব বাড়ি বাড়ি, ঘরে ঘরে, এবং মানে কেউ ব্যাঙ্গালোরে যাচ্ছে, কেউ চেন্নাইয়ে যাচ্ছে, কেউ মানে দিল্লিতে যাচ্ছে, কেউ পুনেতে যাচ্ছে। বেকারত্বে গ্রাস করেছে, পশ্চিমবাংলা বেকারত্ব গ্রাস করেছে। আর এই বেকারত্ব এমন পরিমাণ হয়েছে, যাকে ভাতা দিতে গেলে তুমি আগামী দিনে তোমার মানে সরকারি টাকা তুমি মানে নেই, থাকবে না, দেউলিয়া হবে। ইতিমধ্যেই জানো এই একটা বিধানসভা নির্বাচন হচ্ছে, যেখানে বহু জায়গায় রাস্তাঘাট মেরামত ছাড়াই নির্বাচন হচ্ছে। সাধারণত কি হয়, নির্বাচনের সময় সরকার অন্ততপক্ষে লোক দেখানোর জন্য পিচ ঢালে, রাস্তা মেরামত করে। পশ্চিমবাংলায় এই একটা নির্বাচন হলো যেখানে সরকারের টাকা না থাকার জন্য বহু জায়গায় ভাঙা রাস্তাতেই ভোট হবে, বহু জায়গায় রাস্তা মেরামত না করেই ভোট হবে। পশ্চিমবাংলায় নির্বাচনের বছরে সাধারণত বহু সংখ্যক চাকরি হতো, আমরা বাম আমলে দেখেছি যে নির্বাচনের বছরগুলোতে অন্তত 1 লাখের মতন চাকরি হতো। এইবার কিন্তু আমরা কোনো মানে নতুন করে চাকরি, যেগুলো শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগগুলো, সেটা তো করতে বাধ্য, মানে সেগুলো তো আর নিয়োগ নয়, অলরেডি চাকরি খেয়েছি, সেই জায়গায় চাকরি দিতে হচ্ছে। মানে 26,000 চাকরি চলে, চাকরি পেয়েছিল, সোজা কথা, নতুন তো নিয়োগ নয়। ফলে আমি তোমাকে বলছি, এই একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে কেবলমাত্র কিছু ভাওতা মানে প্রতিশ্রুতি থাকছে, যেগুলো মানে বেকার ভাতা থেকে শুরু করে যে বিভিন্ন ভাতাগুলো, সেগুলো কতদিন টানতে পারবে, আর সেগুলো টানতে গিয়ে রাজ্যের স্থায়ী যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো কার্যত বন্ধ হয়ে আছে। স্থায়ী উন্নয়ন, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মিটিং এ বলছেন আর কোনো ব্রিজের টাকা চাইবে না, নতুন করে কোনো ব্রিজ করতে পারবো না, অমনি সরকারের টাকা নেই। মুখ্যমন্ত্রী তো তিনি বলেই দিচ্ছেন, তো একেবারে শুধু তাই নয়, কোনো ব্রিজ করতে পারবো না, নতুন করে কোনো ব্রিজ হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন। ধরো প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি আমার বক্তব্যটা শোনেন, তাদের মানে স্কুল চালানোর জন্য কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হয়, সেই গ্র্যান্ট কার্যত কেউ 50% কম পাচ্ছে, কেউ 40% কম পাচ্ছে, কেউ পাচ্ছেই না। আবার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে টাকা আগে অনুদান দিত সরকার পরিচালনার জন্য, সেই টাকা পর্যন্ত সরকার কার্যত বন্ধ করে দিয়েছে। এমনকি গত 7-8 বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নেই, স্কুলগুলোতে নিয়োগ নেই। এমফিল পিএইচডির ক্ষেত্রে যে টাকাগুলো দেওয়া হতো স্যার, এককালীন যে টাকা দেওয়া হতো, সেখানে তো কমিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক, আমার কাছে যা অঙ্ক আছে 12 লক্ষই নামিয়ে এনেছেন, যেখানে 1 কোটি টাকার উপর দেওয়া হতো বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে এমফিল পিএইচডি করার জন্য। আরো ভালো বলতে পারেন। দেখুন, আমি তোমাকে বলতে চাই যে প্রথমত এগুলো অনিয়মিত টাকা আসে, এবং টাকার পরিমাণ আজ থেকে 7 বছর আগেও 8,000, আজও 8,000, মানে স্টেট যে স্কলারশিপ গুলো,
সেগুলো তো বাড়ানোর কোনো উদ্যোগ নেই। জিনিসপত্র দাম বাড়াচ্ছে কিন্তু কিছুই নেই। তুমি সুপ্রিম কোর্টের নির্দেশ মতন ডিএ দিতে পারছো না। 8,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। প্রাইমারি স্কুলগুলোকে নতুন করে মানে শিক্ষা শক্তিশালী করার জন্য যে মডার্নাইজেশন করা দরকার, কম্পিউটার দেওয়া দরকার, স্মার্ট ক্লাসরুম দেওয়া দরকার, শিক্ষক নিয়োগ করা দরকার, তুমি করছো না। ছাত্রই তো নেই স্যার, আর কি করো, ছাত্র কমে যাচ্ছে। ছাত্র থাকবে কি করে বলো? প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নেই। একটা রিক্সা চালকের তিনিও বাধ্য হন, একটা রান্না করার পরিচায়িকাও বাধ্য হন না খেয়ে হলেও প্রাইভেট স্কুলে তার ছেলেকে দিতে। ফলে যে প্রাথমিক স্কুলে তুমি আমি পড়ে বড় হয়েছি, সেই প্রাথমিক স্কুলের প্রতি তো রাজ্য সরকারের কোনো নজরই নেই। যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ক্রমশ প্রাইভেটাইজ হচ্ছে, ঠিক মতন মানে ভর্তি প্রক্রিয়া শুরু হয় না। তার এইবারও তুমি জানো যে ভর্তি প্রক্রিয়া অনেক দেরিতে শুরু হওয়ার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি করে নিয়েছে। ফলে রাজ্য সরকার প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ একদিকে যেমন চাইছে, আরেকদিকে দান খয়রাতি বা ভাতা দিতে গিয়ে তোমার কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে পারছে না, পঞ্চায়েত ব্যবস্থায় অতিরিক্ত টাকা ব্যয় করতে পারছে না, রাস্তাঘাটের জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে পারছে না, সেচের জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে পারছে না, স্কুল বিল্ডিং গুলোর বা পরিকাঠামো উন্নয়নের জন্য কোনো টাকা ব্যয় করতে পারছে না। ফলে তুমি এটা জনগণের জন্য পরিষ্কার করে আমি বলতে চাই তোমার চ্যানেলে, আপনি ভাতা চাইছেন, ফলে আপনি চাকরি চাইতে পারেন না। আপনি লক্ষ্মীর ভান্ডার চাইছেন, তাই আপনার কিন্তু অধিকার আর রাজ্য সরকার দিতে রাজি নয় যে আপনাকে পড়াশোনা করে মা বোনেরা, আপনারা যেহেতু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, ফলে আপনারা এই রাজ্য সরকারের কাছে কিন্তু স্থায়ী চাকরি বা প্রশিক্ষণ চাইতে পারেন না। আপনারা যারা বিভিন্ন ধরনের ভাতা চাইছেন, তারা কিন্তু কোনো স্থায়ী কর্মসংস্থানের দাবি এই সরকারের থেকে আপনারা চাইতে পারেন না বা প্রত্যাশাও করতে পারেন না। এবং মনে রাখবেন, যত আপনি ভাতার মধ্যে ঢুকবেন, ততই আপনি শাসক দলের উপর নির্ভরশীল হয়ে উঠবেন। আপনার স্বনির্ভর উন্নয়ন কিন্তু ব্যাঘাত ঘটবে। কিন্তু এই বেকারদের 1,500 টাকা ভাতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিল আমাদের বাড়ি বাড়িতে বেকারত্বের স্বরূপটা কোথায় এবং কি ভয়ঙ্কর চেহারা পশ্চিমবাংলাতে গড়ে উঠেছে গত কয়েক বছরের মধ্যে, যেখানে 2 কোটির কাছাকাছি মানুষ বেকারের জ্বালায় ভুগছে।